দেশ এক নির্বাচন হলে কি লাভ, কি ক্ষতি, কেন করতে চান নরেন্দ্র মোদী? আসুন এই প্রতিবেদনে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করি। সোমবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, মোদী সরকারের নেতৃত্বে মেয়াদের এক দেশ এক নির্বাচন কার্যকর করা হবে তৃতীয় মেয়াদে। তার একদিন পরই বড় পদক্ষেপ করল মোদী মন্ত্রিসভা। বুধবার 18 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটির প্রস্তাব অনুমোদন করল কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার এই পদক্ষেপ এক দেশ এক নির্বাচন প্রস্তাব কার্যকর হওয়ার দিকে আরও এক কদম এগিয়ে গেল বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। এরপর রামনাথ কোবিন্দ কমিটির এই প্রস্তাবটি সংসদের শীতকালীন অধিবেশনে একটি বিল আকারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। তবে সেই বিল পাশ করতে মোদী সরকারকে অনেক কাঠঘর পোড়াতে হবে বলেই কিন্তু রাজনৈতিক মহলে জানতে পারা যাচ্ছে। কারণ লোকসভায় মোদী সরকারকে নির্ভর করতে হবে এনডিএ শরিক দলগুলির উপরে, আর রাজ্যসভায় বিলটি পাশ করার জন্য এনডিএর বাইরে থেকেও জনসমর্থন জোগাড় করতে হবে। বিরোধী শিবির থেকে কিন্তু এই প্রস্তাবের বিরোধিতা করা হয়েছে। এই দেশ এবং এক নির্বাচনের প্রস্তাব কেন মোদী সরকার এই প্রস্তাব কার্যকর করতে চাইছে, বিরোধীরাই বা কেন এই প্রস্তাব মানতে চাইছে না, আসুন জেনে নেওয়া যাক। এক দেশ এক নির্বাচন আসলে বিষয়টা কি? সোজা কথায় এর অর্থ হলো সমস্ত ভারতীয় লোকসভা এবং বিধানসভা নির্বাচন একসঙ্গে ভোট দেবেন। যদি একবারে একই সময়ে নাও হয়, তাহলে একই বছরের মধ্যে লোকসভা এবং সকল বিধানসভাগুলির ভোটগুলো সেগুলো কন্ডাক্ট করা হবে। বর্তমানে দেশে নতুন কেন্দ্রীয় সরকার নির্বাচন করার সঙ্গে হাতে গোনা কয়েকটি রাজ্যে বিধানসভা মাত্র ভোট হয়। যেমন এর মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, 2 সিকিম এবং 3 উড়িষ্যা। গত এপ্রিলের মে মাসে যে লোকসভা নির্বাচিত হয়েছিল তার সঙ্গে এই 3 রাজ্যের ভোটও হয়েছে। চলতি বছরের শেষের দিকে ভোট দেবে হরিয়ানা, মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড। হরিয়ানার ভোটের যে ঘোষণা কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে। 10 বছর পর বিধানসভা নির্বাচন হচ্ছে জম্মু কাশ্মীর, আপনারা দেখেছেন। তবে বাকি রাজ্যগুলির ভোট লোকসভা ভোটের সঙ্গে একই বছরে হয় না। এবার আর দ্বিতীয়ত, এক নির্বাচনে কেন জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী? কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরেই এক দেশ এক নির্বাচন চালু করার জন্য জোর দিচ্ছিলেন। 2014 সালে গুজরাটের মুখ্যমন্ত্রীর সময় তিনি এই প্রস্তাব কিন্তু প্রথমেই দিয়েছিলেন। 2019 সালে লোকসভা নির্বাচন যখন হয়, বিজেপির ইস্তেহারেও কিন্তু এই ব্যবস্থা চালু হওয়ার কথা বলা ছিল, কিন্তু বিরোধীদের কাছ থেকে প্রবল সমালোচনা আসে, যার জেরে কিন্তু সেই সময় এই পরিবর্তন নিয়ে আলোচনা করা যায়নি, যেমন কারণে বন্ধ হয়ে যায়। তারপর আবার 2024 সালে লোকসভা নির্বাচনের আগে এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা দেখবেন যে চর্চা হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে যখন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের যখন কমিটি গঠন করা হয়েছিল মোদী সরকারের তরফ থেকে, সেখানে কিন্তু 39টি রাজনৈতিক দল, অর্থনীতিবিদ এবং ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এই কমিটি। বিশ্বের অন্যান্য দেশে কিভাবে একসঙ্গে নির্বাচন করা হয় তাও খতিয়ে দেখে এই কমিটি। গত মাসে তারা স্বাধীনতা দিবসের ভাষণেও কিন্তু প্রধানমন্ত্রী মোদীর গোটা দেশকে ঐক্যবদ্ধ করার জন্য কিন্তু এই এক নির্বাচন চক্র গ্রহণ করার আহ্বান জানিয়েছিলেন। এবং সব থেকে বড় ব্যাপার, এই রামনাথ যে কমিটি ছিল, এই কমিটি কিন্তু একটি 18,000 পাতার একটি সুবিস্তর কিন্তু তারা একটি রিপোর্ট প্রদান করেন। এরপরে কি হবে যদি এক দেশে এক নির্বাচন হয় বা ওয়ান নেশন ওয়ান ভোট হয়, তাহলে কি হবে? রামনাথ কোবিন্দের কমিটি সর্বসম্মতভাবে একযোগে নির্বাচন করার পক্ষে কিন্তু মত দিয়েছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে 2 ধাপে এই ব্যবস্থা কার্যকর যেতে পারে। প্রথমে এক হবে লোকসভা বিধানসভা নির্বাচন, এবং তার 100 দিনের মধ্যে হবে স্থানীয় প্রশাসন, যেমন হচ্ছে পৌরসভা বা পঞ্চায়েতের নির্বাচনগুলি 100 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তবে এই প্রস্তাব বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন আছে। সংসদ ও রাজ্য বিধানসভাগুলির মেয়াদ লোকসভা ও রাজ্যসভায় বিধানসভায় ভেঙে দেওয়া এবং রাষ্ট্রপতির শাসন জারি সংক্রান্ত বিষয়গুলি সংশোধন করতে হবে। অর্থাৎ এটা কিন্তু যথেষ্ট একটা লেন্দি প্রসেস রয়েছে, কারণ কমিটি জানিয়েছিল শাসন ব্যবস্থাকে ব্যাহত না করে নির্বাচনগুলি একত্রিত করার জন্য টেকসই আইনি ব্যবস্থা প্রয়োজন করতে হবে। শুধু যে বললেই হলো বা আমি করে দিলাম তা কিন্তু নয়। মেয়াদ ফুরানোর আগে কোনো সরকারের বিলুপ্তি ঘটাতে হলে সেই জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে, অথবা সুসংগত নির্বাচন চক্রে সামিল করতে নির্বাচনের মাধ্যমে স্বল্পমেয়াদী সরকার গঠন করা যেতে পারে। বিষয়টা কেমন, যে একটা সরকার ক্ষমতায় রয়েছে, তার মেয়াদকাল ধরে নিচ্ছি যে 2026 সালে তার মেয়াদ শেষ হবে, কিন্তু আমরা চাইছি যে এই সময় এক দেশ এক নির্বাচন করার জন্য। তখন সেক্ষেত্রে কি করতে হবে? কারণ 2024 সাল পর্যন্ত সেই রাজনৈতিক দলটি ক্ষমতায় থাকবেন, কিন্তু তার আগেই যদি সেটাকে সরাতে হয় তাহলে সেই সরকারের পতন বা বিলুপ্তি ঘটাতে হবে। তখন
সেই ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তী সরকারটি গঠন করতে হয়। বিষয়টা ঠিক সেই রকম। কেন এক দেশ এক নির্বাচন চায় মোদী সরকার, এবার সেই বিষয়ে আলোচনা করি। মোদী সরকার এক দেশ এক নির্বাচন চাইছে মূলত সময়, অর্থ এবং সম্পদ বাঁচানোর লক্ষ্যে। ঘন ঘন নির্বাচন হলে অনেক অর্থ খরচ হয়, তার পাশাপাশি নির্বাচন কমিশনের নির্বাচন কর্মী, নিরাপত্তা বাহিনী এবং অন্যস্থান মোতায়েন করতে হয়। মোদী সরকারের যুক্তি হলো একসঙ্গে নির্বাচন করা হলে অর্থের পাশাপাশি এই মানব সম্পদ ও অন্যান্য সংস্থানও কার্যকরভাবে ব্যবহার করা যাবে। একযোগে অর্থাৎ বলতে চাইছে যে সময় কম লাগবে, টাকা পয়সা কম খরচ হবে, নির্বাচনের হেডেক কম লাগবে। একযোগে নির্বাচন পরিচালনার ফলে সরকার তো বটেই, রাজনৈতিক দলগুলি আর্থিকভাবে সাশ্রয় হতে পারবে। অন্যথায় সারা বছর ধরে নির্বাচনে প্রচুর পরিমাণে আর্থিক খরচ হয়, সেটা তো আমরা জানি সকলেই। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ নির্বাচনী বিধি, যেটা আমরা সবসময় দেখি ইলেকশনের সময় কিন্তু এটা লঙ্ঘিত করা হয়। কেউ কারো বক্তৃতার মাধ্যমে লঙ্ঘন করা হয়, কেউ কোনো নিয়মের মাধ্যমে কিন্তু এই মোড অফ কন্ডাক্টটা বারবার কিন্তু লঙ্ঘিত হয়। নির্বাচনের সময় এই বিধি জারি করে নির্বাচন কমিশনার, যার ফলে সরকারের পক্ষে এই সময় নতুন কোনো নীতি প্রবর্তন করাও সম্ভব হয় না। ভারতে প্রতি বছর কোনো না কোনো রাজ্যে নির্বাচন হয়েই থাকে, তাই আদর্শ নির্বাচনের বিবিধিও ঘন ঘন কার্যকর হয়। এতে সরকারের কি হয়, নীতি বাস্তবায়নে বাধা আসে। মোদী সরকারের দাবি একযোগে নির্বাচনগুলো যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করাও সম্ভব হবে, আবার নীতি প্রবর্তনের ক্ষেত্রেও বাধা পেতে হবে না। এবার এরপরে আরো বলা হয়েছে এই রিপোর্টে, যে কোবিন্দ কমিটির রিপোর্টে বলা হয়েছিল একযোগে নির্বাচন হলে নির্বাচনের খরচ অনেকটা কমবে, প্রশাসনিক বোঝাও কমবে, আর এর পাশাপাশি ভোটারদের সংখ্যাও বাড়বে, অর্থাৎ ভোটের হারও বাড়বে। কমিটির মতে বারবার ভোট হলে অনেক সময় ভোটাররা ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন, অনেকেই কাজের সূত্রে বাইরে থাকেন, ভোট দিতে বাড়ি ফেরে তারা। বারবার ভোট হলে তাদের পক্ষে বারবার কাজের জায়গা থেকে বাড়ি ফেরা সম্ভব হয় না। একসঙ্গে নির্বাচন হলে তারা বাড়ি এসে একবারেই লোকসভা এবং বিধানসভা ভোটে নির্বাচনে নিজ নিজ মত প্রকাশ করতে পারবেন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এইরকম, আমরা দেখেছি যে অনেকে যারা বিদেশে থাকেন বা কাজের জন্য বাইরের সোর্সে থাকেন, তখন তো সবসময় তারা ভোটের জন্য আসতে পারেন না। তো সেই ক্ষেত্রে এই ইস্যুটাকেও কিন্তু তারা মানে এই কমিটির রিপোর্টে ইনক্লুড করা হয়েছে, যাতে এক সময় যদি ভোট হয় তাহলে তারা লোকসভা ভোট আর বিধানসভা দুটো ভোট একসঙ্গে দিয়ে দিতে পারবেন। তার 100 দিনের মাথায় যদি কোনো অন্য ভোট থাকে সেগুলোও তারা বাস্তবায়িত করতে পারবে। এবার বিষয় হলো এই প্রস্তাব বাস্তবায়নের চ্যালেঞ্জ তো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই কোনো সরকার যদি যে ক্ষমতায় আছে সে যদি কোনো বিল নিয়ে আসতে চায় অবশ্যই বিরোধীদের আপত্তি থাকবে। এবার সেই বিষয়টা ঠিক কেমন? প্রত্যেকটি বিষয়ে কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিক আছে। এক দেশ এক নির্বাচন প্রস্তাবে যেমন কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য সুবিধা রয়েছে, তেমন এটি কার্যকর করার ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু বাধাও রয়েছে। আছে বিরোধীদের ওজোর আপত্তি, তো মানে বিরোধীরা তো আপত্তি করবেই অবশ্যই। আগেই বলা হয়েছে এটি কার্যকর করতে গেলে সংবিধান সংশোধনের প্রয়োজন, বিশেষ করে সংবিধানের 83 নম্বর এবং 172 নম্বর অনুচ্ছেদকে কিন্তু কি করতে হবে, সংশোধন করতে হবে। এই দুই অনুচ্ছেদ সংসদ এবং রাজ্য বিধানসভাগুলির মেয়াদ কতদিনে হবে তা বলা আছে। অর্থাৎ 83 এবং 172 নম্বর অনুচ্ছেদে বা আর্টিকেলে বলা রয়েছে যে রাজ্য এবং বিধানসভার মেয়াদে মানে কোন বছর কার কে ক্ষমতা, যে আমরা জানি যে 5 বছর বা তারপরে যে সময় থাকে সেই হিসাবে সেই সময়কালটা এখানে বাধা আছে। এই প্রস্তাবের সমালোচকরা যারা রয়েছেন আরেকটি যুক্তিও দিচ্ছেন, অর্থাৎ যারা এই বিলটাকে দেখছেন মানে যারা অ্যাকসেপ্ট করছেন না, তারা কি বলছেন, তাদের দাবি যদি রাজ্যের এবং দেশের নির্বাচন একসঙ্গে করা হয় তাহলে জাতীয় উদ্বেগের বিষয়গুলির আড়ালে চলে যেতে পারে আঞ্চলিক সমস্যাগুলি। বিষয়টা কেমন? উপরোক্ত সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যবদ্ধ অর্জন করাটাও একটা বিরাট চ্যালেঞ্জ হবে। সংবিধান বিশেষজ্ঞ এবং বিরোধী দলগুলি ভারতের যুক্তরাষ্ট্র কাঠামোর উপরে এক প্রভাব নিয়োগ মানে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ যদি কোনো রাজ্য বিধানসভা বা সংসদের পূর্ণ মেয়াদের আগেই বিলুপ্তি হয়ে ঘটে, যেটা আমি একটু আগেই বললাম যে কোনো সরকারের যদি 2026 সাল পর্যন্ত মেয়াদ রয়েছে, একটা বিশেষ কারণে তার অন্তর্বর্তী সরকার কারণের জন্য তাদেরকে সেই মেয়াদটাকে ছাড়তে হবে, আশা করি কোনো বিরোধী পার্টি সেই যারা ক্ষমতায় থাকবে সেটা তো অবশ্যই কোনোদিনই মানবে না। তাহলে সমস্ত নির্বাচনগুলির মধ্যে সমন্বয় সাধনের জন্য নতুন করে রাজ্যই নির্বাচন করতে হবে। অনেকের মতে এটা অবাস্তব বিষয়। এবং আরেকটা বিষয় এখানে তুলে ধরবো যে আঞ্চলিক সমস্যা, আর একটা হচ্ছে আমাদের মানে পাশাপাশি যে পারিপার্শ্বিক সমস্যা। যেমন 2019 সালে যখন মোদী সরকার ক্ষমতায় আসছেন দ্বিতীয় সরকারে, তখন কিন্তু একটা রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়ে কিন্তু সিকিউরিটির উপর জোর দেয়, যেটা পুলওয়ামা যে অ্যাটাক ঘটেছিল সেই সময় কিন্তু তারা নিরাপত্তার দিকে মানে জোর দিয়েছিল, এবং তার ফলে কিন্তু বিশাল মার্জিনে কিন্তু সেখানে বিজেপি ভালো ফলাফল করে। এবং পশ্চিমবঙ্গ সরকারের মানে পশ্চিমবঙ্গতেও সেই সময় যে বিধানসভা ভোট ছিল সেখানেও কিন্তু মোটামুটি বিজেপি যথেষ্ট ভালো ফল করে। কিন্তু 2019-এর পরে যখন 2000 লাস্ট ইলেকশন যেখানে হলো সেখানে কিন্তু বিজেপির
কিন্তু অত ভালো ফল করতে পারেন। তার কারণ কি, তখন সাধারণ মানুষ কিন্তু আঞ্চলিক বা নিজ নিজ পারপার্শ্বিক যে সমস্যা সেই বিষয়গুলোকেই জোর দিয়েছিল। অর্থাৎ যদি একসাথে নির্বাচন ঘটে তাহলে কিন্তু আঞ্চলিক বিষয় এবং পারিপার্শ্বিক বিষয় দুটো কিন্তু একসঙ্গে তুলে ধরা সম্ভব হবে না। এই বিষয়টিও কিন্তু বিরোধীরা বা যারা এই বিলটি একমত নয় তারাও কিন্তু এই বিষয়টি মানে গুরুত্ব দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আর্থিক এবং সংস্থানগত বাধাও রয়েছে বলে মনে করেন সমালোচকরা। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একসঙ্গে ভোট করতে গেলে বিপুল পরিমাণ ইলেকট্রনিক ভোটিং বা ইভিএম প্রয়োজন, যেটা রক্ষণাবেক্ষণের খরচ রয়েছে। তার সাথে প্রচুর পরিমাণে জানেন যে কোনো রাজ্যে ভোট হলে কেন্দ্র বাহিনীর প্রয়োজন। এত সারা ভারতবর্ষে যদি একসঙ্গে ভোট করতে হয় প্রচুর কেন্দ্র বাহিনীর প্রয়োজন তাদেরকে। এবং যারা ইভিএম চালাবেন, ইভিএম তো শুধু চালানো না, তার সাথে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সমস্ত রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত এমপ্লয়ি আছে যারা এই ভোটটি করাতে যান তাদের ট্রেনিং এর ব্যবস্থা আছে। একটা বিপুল পরিমাণ মানে ম্যানেজমেন্ট প্রক্রিয়াকে সংগঠিত করতে হবে। এই বিষয়গুলোও কিন্তু আসছে এই বিষয়ের জন্য। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে এই বিল কার্যকরী না হওয়ার জন্য। এবার তার আগে কি ভারতে কি এর আগেও কখনো এক দেশ এক নির্বাচনের ইতিহাস বা নির্বাচন হয়নি? তাহলে আমরা একটু বিষয়টা দেখে নিই বিষয়টা কেমন। ভারতে এক দেশ বা এক নির্বাচনের ইতিহাসটা কেমন ছিল। মজার বিষয়, স্বাধীনতার পর প্রথম কয়েকটি লোকসভা নির্বাচনের সঙ্গেই একযোগে হয়েছিল রাজ্য বিধানসভা নির্বাচনগুলি। যেমন 1967 সাল পর্যন্ত একসঙ্গে হয়েছে সকল নির্বাচন। মানে এইটা যে প্রথম বা এক দেশ এক নির্বাচন বা এক দেশ এক ভোট, ওয়ান নেশন ওয়ান ভোট, এটা কিন্তু প্রথম নয়। 1967 সাল পর্যন্ত কিন্তু একসঙ্গে এই নির্বাচনটা সংগঠিত হয়েছিল। তবে 1968 সালে এবং 1969 সালে কয়েকটি বিধানসভার মেয়াদ পূর্ণ হওয়ার আগে কিন্তু বিলুপ্তি ঘটে গেছিল। তাই এরপর থেকে আর একযোগে নির্বাচন হয়নি। কি এক নির্বাচন হয়নি? বিশ্বের অনেক দেশেই একযোগে নির্বাচন করা হয়। দক্ষিণ আফ্রিকা, সুইডেন, বেলজিয়ামের মতো কয়েকটি দেশে একই সঙ্গে জাতীয় রাজ্য নির্বাচন করা হয়। দক্ষিণ আফ্রিকায় যেমন ভোটাররা একই সঙ্গে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক আইনসভার জন্য ভোট দেয়। এরকম 6টি দেশের নির্বাচনী প্রক্রিয়া অধ্যয়ন করেছে রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটি। তারপরে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক দেশ এক নির্বাচন করা হবে এবং যেটি কিন্তু শীতকালীন অধিবেশনে কিন্তু এটি কি করা হবে, পেশ করা হবে বিল আকারে। অবশ্য এটি করার জন্য কিন্তু অবশ্যই বিরোধী শক্তি যারা রয়েছেন তারা তো অবশ্যই বিরোধিতা করবেনই। কারণ বিভিন্ন রকম যেমন সমস্যাও আছে, যেমন সুবিধাও আছে এক ভোট এক নেশনের, এবং অসুবিধাও আছে। দুটো বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।